সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট। শিরোনামে থাকবে হামাসের সামরিক প্রধান দেবকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা, নিহত ৯০। এরপর জানাবো একটি সুখবর, গাজা ইসরায়েলি সেনাদের উপর হামলা, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে আঘাতে হতাহত ৪ ইসরায়েলি। এরপর জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তেজনা। আরও জানিয়ে দিব ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলা, নিহত ২, রক্তাক্ত ট্রাম্প, ভয়াবহ আহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব জনমত জরিপ ফলাফল, ৭ অক্টোবরের ঘটনায় বেশিরভাগ ইসরায়েলি নেতানিয়াহুর পদত্যাগ চায়। হামাসের সামরিক প্রধান দেবকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা, নিহত ৯০। ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী একটি নিরাপদ এলাকায় হামলা চালিয়েছে, এতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেবকে হত্যার জন্য গতকাল এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও এবং নিরাপত্তা কর্মকর্তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াশি এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেব। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। মোহাম্মদ দেবকে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয়। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এর আগে ৭ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোবারই সফলতা পায়নি ইসরায়েল। হামাস যোগ দেওয়ার পরে ৩০ বছরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ দেব। শেষ পর্যন্ত তিনি সামরিক প্রধানের দায়িত্ব পান। গাজা হামাসের বিস্তৃত সুড়ঙ্গ গড়ে তোলার পেছনে তার হাত রয়েছে। আত্মঘাতী বোমা হামলায় অনেক ইসরায়েলি মৃত্যুর জন্য দেবকে দায়ী করা হয়। আজকের হামলার পর ঘটনাস্থলে একটি ভিডিও চিত্র হাতে এসেছে রয়টার্সের। তাতে দেখা যায় ধোঁয়া ও ধুলায় ঢেকে গেছে আল মাওয়াশি এলাকা। সেদিকে ছুটে যাচ্ছে কয়েকটি অ্যাম্বুলেন্স। প্রাণ বাঁচাতে সেখান থেকে ছুটে পালাচ্ছেন নারী, শিশু সহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে আজকের হামলায় অন্তত ৯০ জন নিহত এবং আহত ৩০০ জন। ঘটনাস্থল থেকে এক নারী কাঁদতে কাঁদতে রয়টার্সকে বলেছেন, সবাই মারা গেছে, আমার পরিবারে আর কেউ বেঁচে নেই। আমাদের সন্তানগুলোর শরীর টুকরো টুকরো হয়েছে। ওদের তথা ইসরায়েলের লজ্জা হওয়া উচিত। আজকের হামলার মধ্য দিয়ে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতে ইসরায়েলের আগ্রাসনে মোট ৩৮,৫০০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৮৮,৫২০ জন। এই হতাহত ব্যক্তির মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজা ইসরায়েলি সেনাদের ওপর হামলা, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে আহত ৪। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে রাফার পূর্বাঞ্চলে তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনে গোলাবর্ষণ করেছে। একই দিনে গাজার নেট জারিম করিডোরে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপরও হামলা চালানো হয়। নেট জারিম করিডোর, যা একটি ইহুদি বসতি নামে নামকরণ করা হয়েছে। ২০০৫ সালে গাজা অঞ্চলকে বিভক্ত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েলি বাহিনী সেখানে ২ সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ রকেট হামলায় ৪ জন সেনা আহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে কিরিয়াত শমনোতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। গাজার খান ইউনিসের আল মাওয়াশিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আহতের সংখ্যা বেড়ে ৩০০-তে পৌঁছেছে। সৌদি আরব ইসরায়েলের এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক জবাবদিহিতার প্রক্রিয়া চালু করতে হবে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ এবং উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং জবাবদিহিতা প্রক্রিয়ার তাগিদ দেওয়া হয়েছে যাতে নিরীহ মানুষের জীবন রক্ষা করা যায়, কিন্তু আন্তর্জাতিক কোনো উদ্যোগ সফলতার মুখ দেখছে না। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তেজনা, ফোনালাপে সমাধানের চেষ্টা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ফোনালাপ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই আলোচনায় নিরাপত্তা হুমকি প্রতিরোধ এবং উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা প্রকাশের পর
দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। ক্রেমলিন সতর্ক করে বলেছে এই মোতায়েন সেনায় যুদ্ধের পুনরাবৃত্তি ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে এই পরিকল্পনা ইউরোপের সমন্বিত প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে। ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ঘোষণা করে ২০২৬ সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমে টমাহক ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, অস্টিন দুই পক্ষের মধ্যে যোগাযোগ চালু রাখার উপর জোর দেন। ইউক্রেন সংঘাত নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও উভয় পক্ষ মাঝে মাঝে আলোচনা করেছে। সর্বশেষ জুন মাসে কিয়েভকে অস্ত্র দেওয়ার ব্যাপারে ওয়াশিংটনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ন্যাটোর সম্প্রসারণ ও অস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়া কোনো ধরনের আপোষ করবে না। তিনি বলেন, যদি পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় তাহলে রাশিয়াও একই ধরনের আচরণ করার অধিকার রয়েছে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, যুক্তরাষ্ট্র চায় ইউরোপীয় দেশগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ ও তৈরি করুক। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারকভ এই সিদ্ধান্তকে ধারাবাহিক উস্কানির অংশ হিসেবে বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র ও জার্মানি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, পর্যায়ক্রমে ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তটি প্রাথমিকভাবে সাময়িক হলেও পরবর্তীতে তা স্থায়ী করা হবে। ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলা, নিহত ২, রক্তাক্ত ট্রাম্প। ভয়াবহ আহত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের শোভাযাত্রায় বন্দুক হামলার ঘটনায় একজন নিহত। ডোনাল্ড ট্রাম্পকেও রক্তাক্ত অবস্থায় দেখা গেছে, তবে তার প্রচার অভিযান দলের কর্মকর্তারা জানিয়েছেন নিরাপদ আছেন তিনি। গতকাল যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই ঘটনা ঘটেছে। হামলাকারী নিজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল এবং এটি ছিল একটি গুপ্ত হত্যার প্রচেষ্টা। আগামী নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হবে যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ট্রাম্প। নির্বাচনে প্রচারে গতকাল বাটলার শহরে গিয়েছিলেন তিনি। সেখানে শোভাযাত্রা শেষে অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে ওঠেন তিনি। তার এই কর্মসূচির লাইভ ভিডিওতে দেখা গেছে তিনি কথা বলা শুরু করার মাত্র পরপর একাধিক গুলির আওয়াজ উঠল এবং তিনি তার ডান হাত দিয়ে ডান দিকের কান চেপে ধরলেন। প্রায় ১ মিনিট পর তিনি যখন হাত নামালেন তখন তার কান ও মুখের রক্ত দেখা গেছে। সময় মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে কয়েকবার মেক আমেরিকা গেট অ্যাগেইন স্লোগান দিয়েছেন তিনি। অস্থায়ী মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য যখন উঠছিলেন ট্রাম্প, তখন তার মাথায় মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান সম্মিলিত লাল ক্যাপ ছিল। তবে গুলির প্রায় ১ মিনিট পর যখন তাকে ফিরে দেখা গেল, সে সময় তার মাথায় ক্যাপ ছিল না। র্যালিতে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, গুলির শব্দ শোনার পর তারা একজন রাইফেলধারীকে ছাদে হামাগুড়ি দিতে দেখেছেন। প্রেসিডেন্টের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে দেয়া একটি বিবৃতিতে সাবেক প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, আমি এইমাত্র ফোনে বাবার সঙ্গে কথা বললাম এবং তিনি মানসিকভাবে চাঙ্গা আছেন। যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে তিনি তার লড়াই থামাবেন না। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসভবনের কাছের একটি চিকিৎসা কেন্দ্রে সারা রাত অবস্থান করেছেন তিনি। অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তিনি জানান, গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি। সেখানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন, তবে এখন ভালো বোধ করছেন। তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকারও বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন। এদিকে ৭২ ভাগ ইসরায়েলি মনে করেন ৭ অক্টোবর ব্যর্থতার জেরে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। আজ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গতকাল প্রকাশিত চ্যানেল 12 এক জরিপে ফলাফলের বরাত দিয়ে জানানো হয়েছে, ৭২% ইসরায়েলি মনে করেন ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪% মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার। অন্য ২৮% মনে করেন যে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। জরিপে দেখা গেছে, যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে ৫০% বিশ্বাস করেন যে নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২% সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। জরিপে আরও দেখা গেছে যে জনসাধারণ নেতানিয়াহুকে ৭ অক্টোবরের বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী বলে মনে করেছেন। ওই দিন প্রায় ৩,০০০ হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়েছে। সময় ১,২০০ ইসরায়েলি নিহত হয়েছে এবং ২৫৫ জনকে পণবন্দী করেছে হামাস।